আর আহমেদাবাদে 12ই জুন এই ভয়াবহ দুর্ঘটনা, বহু মানুষের মৃত্যু। তাতে এইখানে হাই রাইজ ছিল, সেই হাই রাইজের মধ্যে গিয়ে এই ধাক্কা মারে এই বিমান, এয়ার ইন্ডিয়ার বিমান। আর তাতে এবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কড়া নির্দেশ, বিভিন্ন নির্দেশ দেওয়া হচ্ছে। বিমান বিপর্যয়ের পরে নড়ে চড়ে বসেছে বিমান কর্তৃপক্ষ, পরিবহন মন্ত্রক। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। কি কি নির্দেশ জারি করা হলো অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে? দেখা হচ্ছে যে সুরক্ষার সাথে যাতে বিমান ওঠানামা করতে পারে সে কারণে বলা হয়েছে যে এয়ারপোর্ট সন্নিহিত যে বাড়িগুলি রয়েছে, যে ভবনগুলি রয়েছে, সেগুলোর যে উচ্চতা বা যে স্ট্রাকচার, সেগুলোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রয়োজন বোধ হলে যদি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মনে করে তাহলে সেগুলোকে তারা ভেঙে দেবে এবং নতুন নিয়মের ক্ষেত্রে সেটিকে কড়াকড়ি করতে বলা হয়েছে। এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে এই বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে স্থানীয় পুর প্রশাসনগুলির সঙ্গে। দ্বিতীয়ত তারা বলছেন যে বিভিন্ন জায়গাতে অনেক গাছ রয়েছে যেগুলো হচ্ছে বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, সেগুলোর উচ্চতার কারণে সেগুলোকেও সেখান থেকে সরানোর কথা বলা হয়েছে। এবং বিমান ওঠানামার জন্য যে পথ রয়েছে সেখানের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা না আসে, তার কারণ এখন যখন নির্দেশিকা আসছে তার আগে দেখতে পাওয়া গেছে যে বহু বাড়ির বা বহু ভবনের আগে থেকে অনুমোদন দেওয়া আছে এবং আগেও যখন সেগুলিকে তৈরি করা হয়েছিল তখনও তো অনুমতি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়েও এয়ারপোর্ট অথরিটিকে বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী সেদের সাথে কথা বলে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলোকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে এবং সেই নির্দেশিকাই পাঠানো হয়েছে। বেশ। আর কোনো ঝুঁকি নিচ্ছেন না পাইলটরা। বিশেষ করে গত কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে যখন বিমানে, যেমন কলকাতায় আজকেও বিমানে যান্ত্রিক ত্রুটি, আগরতলাগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি। রানওয়ে থেকেই ফিরল ইন্ডিগোর বিমান বেতে। সকাল 10:52 রওনা দেয় বিমান। রানওয়ে ছাড়ার আগেই পাইলট বুঝতে পারেন যান্ত্রিক ত্রুটি রয়েছে। এটিসির পরামর্শে বিমান ঘুরিয়ে আনেন পাইলট। বিমানে ক্রিউ সহ 166 জন যাত্রী ছিলেন। আরো একটি দিল্লি থেকে লেগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানেরই টেক অফের পরেই বিমানে যান্ত্রিক ত্রুটি। এখানে টেক অফ করেছিল বিমানটি, দিল্লি বিমানবন্দরে ফেরানো হয়, অর্থাৎ ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এখানে 180 জন ছিলেন। ওবিসি সংরক্ষণের ব্যাপারে নির্দেশ রয়েছে হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের পরেও পুরসভার নিয়োগ যে বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি। কলকাতা পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তিতে ত্রুটি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তিতে ত্রুটি। কি বলল হাইকোর্ট এবং কি ত্রুটি রয়েছে, সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রায় 78টা শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এক্ষেত্রে রেকমেন্ডিং অথরিটি কলকাতা পুরসভার হয়ে যারা নিয়োগটা করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, তারা 13ই জুন। এবং সেই যে বিজ্ঞপ্তি, সেখানে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরিতে 8 এবং 5 শূন্য পদ, অর্থাৎ মোট 13, যা মোট শূন্য পদের নিয়োগের প্রায় 17%। এই জায়গাটা দেখার পরই বিচারপতি কৌশিক চন্দ্র গতকাল কলকাতা পুরসভার কমিশনার এবং একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুজনেকেই ভার্চুয়ালি এজলাসে তলব করেন। এই মামলা আজ দুপুর 12টা নাগাদ শুরু হয় এবং এই যে ত্রুটি রয়েছে সেই ত্রুটির শুরুতেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী কোয়েলি ভট্টাচার্য, তিনি জানান যে ওই বিজ্ঞপ্তি তারা উইথড্র করে নিয়েছে। আচ্ছা, অর্থাৎ ওই বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো পরীক্ষা হবে না বা এই নিয়োগ প্রক্রিয়া হবে না। এরপরই বিচারপতি কৌশিক চন্দ্র যখন এই ভার্চুয়ালি এজলাসে রয়েছে কলকাতা পুর কমিশনার, তার উদ্দেশ্যে তিনি জানতে চান যে তিনি কি ভাবছেন এই বিষয়টা নিয়ে। এবং পুর কমিশনার বলেন যে এক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তরের সঙ্গে তিনি কথা বলবেন, অবস্থান জানবেন এবং দ্রুত পদক্ষেপের বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। এই জায়গায় বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিলেন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে না। 7 দিনের মধ্যে রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তর থেকে অবস্থান জানার পর নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে। 17% ওবিসি নয়, 7% ওবিসিদের সংরক্ষণ, যা 2010 সালের আগে 66টা ওবিসি তালিকা রয়েছে, তার মধ্যে থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে এবং এর মধ্যে
শেষ হয়। ওকে, ফের দুষ্কৃতীদের টার্গেট এটিএম, কয়েক লক্ষ টাকা লুট। এর আগে জলপাইগুড়িতে, ময়নাগুড়িতে হয়েছিল এটিএম লুট, দুটো এটিএম লুট। এবার শিলিগুড়ির মতো জায়গাতেও এটিএম লুট। ওখানে ছিলেন একজন ব্যাংক কর্মী অসম সাহসী, তিনি তাড়া করেন, তার জন্যই ধরা পড়ে দুষ্কৃতীরা। তবে এখানে একজন পড়ুয়া, সেই পারে আসবো। তবে তার আগে কখন, কত রাতে এই ঘটনা ঘটেছে, টাইম লাইন কি জানা যাচ্ছে পার্থ? দেখো, রাত 2টোর পরেই ঘটনাটি ঘটে। মানে আমরা যে সূত্র মারফত জানতে পারছি যে রাত 2:13-তে প্রথম 100 ডায়াল করা হয়, কিন্তু সেই ফোন কিছুতেই পাওয়া যায় না। 2:13, 2:20, 2:22, 2:24 পর্যন্ত 100 ডায়াল করা, কিন্তু তবুও প্রধাননগর থানায় 100 ডায়ালে কল হয় না। এই সময়টাই কিন্তু যাবতীয় কাণ্ড ঘটে। যে প্রধাননগর থানার অন্তর্গত এই চম্পাশাড়ি মোড়ে কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, দুটি এটিএম মেশিন দুটি লুট করা হয়। গ্যাস কাটার দিয়ে কেটে 10.5 লক্ষ টাকা কিন্তু লুট করা হয়েছে। 4 থেকে 5 জন দুষ্কৃতী এসেছিল, সকলেরই মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, এবং যে সিসিটিভি ছিল এটিএম কাউন্টারের ভেতরে সেগুলোও কিন্তু অকেজো করে দেওয়া হয় পরবর্তীতে, এবং গোটা এটিএমে স্প্রে মেরে পুরো ধোয়া করে, মানে আগুন পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। এবার যেটা বলছিলাম, ব্যাংক আধিকারিক কি বলছেন একবার দেখাবো, তারপরে বলবো। अराउंड 10:50 हो सकता है। 10:50 लास्ट कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा नहीं। कुछ विड्रॉ भी किया क्या? नहीं, वो चेक करेंगे, सब चेक करेंगे हम लोग। क्या हुआ प्राथमिक तौर से क्या लग रहा है? गैस कटर से करता है? यस करेंगे। একজন অসম সাহসী ব্যাংক কর্মীর কথা বলছিলাম, ময়নাগুড়িতে এটিএম লুটে। আর এখানে পড়ুয়া, তিনিও দায়িত্ব পালন করলেন। কারণ এই যে ছবি দেখছেন, এই ছবিটা হচ্ছে গাড়ি করে দুষ্কৃতীরা, কিন্তু পুরো ছবিটা তুলে রাখলেন ওই পড়ুয়া। রাত্রিবেলা পড়াশোনা করছিলেন, সেই সময় সাহসী উদ্যোগী ছাত্রী। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কিভাবে ধরে রাখলেন ছবিটা ওই ছাত্রী, এবং এটাই কি বড় ক্লু নয়? এখনো পর্যন্ত তো দুষ্কৃতীদের গ্রেফতার করাই গেল না। একেবারে তুমি যে কথা বলছিলে, সে মানে 5টা দিনের মতো সে স্কুল পড়ুয়া, তার বাড়িতে পড়াশোনা করছিল, রাত জেগে পড়াশোনা করে প্রতি রাতে। এবং গতকালও যখন সে পড়ছিল ওই সময় ঠিক ওই 2:13 যেটা বলছিলাম, 2:13 নাগাদ যখন দুষ্কৃতীরা আসে, দেখা যায় রাতে তার ঠিক ব্যালকনি থেকে দেখা যায় এটিএমটা ঠিক অপোজিটেই। দেখে যে একজন দুষ্কৃতী প্রথমে ঢোকে, তারপর আরও যারা গাড়িতে ছিল আরও বেশ কয়েকজন, 3 থেকে 4 জন আরও পরবর্তীতে ঢোকে। সেই সময় তার সন্দেহ হয়, এবং সন্দেহবশত সে 100 ডায়াল করে, একবার দুবার 100 ডায়াল করে, কিন্তু সাড়া পাওয়া যায়নি ফোনে অপর প্রান্ত থেকে। স্বাভাবিকভাবে সে কিন্তু হকচকিত না হয়ে কিছুটা সাহস নিয়ে, কিন্তু সাহসিকতার সঙ্গে সে গোটা ঘটনাটা সাক্ষী থাকে এবং গোটা বিষয়টি দেখে তারপরে তখন তারা পালিয়ে যাচ্ছিল, এবং লুট করে যখন পালিয়ে যাচ্ছে সেই মুহূর্ত ছবি কিন্তু পুরোটা সুন্দর করে বর্ণনা করেছেন। তার মেয়ে কিভাবে ছবি তুলে রাখলো সেইটা বলেছেন ওই পড়ুয়ার বাবা। ওই মানাগুড়ির ওই ব্যাপারটা মেয়েও একটু জানতো, যার জন্য ও সাহস করে ভিডিওটা তুলছে। হ্যাঁ, কিন্তু মানে অতটা মানে নার্ভাস হয়ে গেছিল যে ও যদি ওখানে চিল্লায়, কারণ ওদের কাছে তো অস্ত্রপাতি থাকতেই পারে, হয়তো যদি ওকে হয়তো উপর থেকে কিছু, তো বেলকুনিতে ছিল, সামনেই ছিল না, যার জন্য অতটা মানে চুপচাপই ছিল। হ্যাঁ, তারপর 100 ডায়াল ফোন করছিল, কিন্তু 100 ডায়ালটা যদি ঠিকমতো ওই সময় যদি লাগতো বা তুলতো, হ্যাঁ, তাহলে হয়তো চোরকে ধরা যেত, কারণ ও প্রায় 5-6 মিনিট টাইম পেয়ে গেছিল। হ্যাঁ, তারপরে ও নিচে নেমে এসে আমাকে ডাকার পরে আমি তাকিয়ে দেখি যে আমিও বেলকুনে দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি যে আগুন পুরো লেগে গেছে ভেতরে, আর পুরো বলকা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। তখন আমিও 100 ডায়ালকে ফোন করলাম, কিন্তু 100 ডায়াল তো আমারও ফোন লাগলো না লাগার পরে তারপরে আমি নিচে দৌড়ে আসি, পাড়া প্রতিবেশী আরও সবাইকে আমি ডেকে জাগাই। ফট করে মনে বলে আমার এক অফিসারের নাম্বার আমার জানা ছিল, ওনাকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ফোনটা তুললো। উনি আমাকে, আমার নাম বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে চিনে গেছে। তাই আমি বললাম, স্যার আমার বাড়ির সামনে এটিএমটা অলরেডি চুরি হয়ে গেছে, প্লাস ওখানে আগুন লেগে গেছে পুরা, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে উনি বলে ঠিক আছে, আমি এক্ষুনি ভ্যান পাঠাচ্ছি, আর আমি দমকলকে বলে দিচ্ছি। এবার এক কীর্তিমানের কীর্তি দেখাবো। এসপি পরিচয়ে দিয়ে, মানে পুলিশ সুপার পরিচয়ে দিয়ে তোলা লক্ষ লক্ষ টাকা আদায়, তারপরে ধরা পড়ে গেল। এই ব্যক্তি গড়ফায় ভাড়াও নিয়েছিল। আগে জানবো কি করে কি সব করতো এই ভুয়ো পুলিশ, এবং
কিভাবে ধরা পড়লো সরাসরি প্রথমে চলে যাব রওনকের কাছে। রওনক, দেখে একেবারে এই যে ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে ইতিমধ্যে আমডাঙ্গা থানার পুলিশ সুস্মিত সেন নামে এক যুবককে গড়ফা থেকে গ্রেফতার করেছে। মূলত এটা জানা যাচ্ছে আমডাঙ্গা থানায় এক যুবক অভিযোগ করে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার নিয়ে প্রতারণা করা হয়েছে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। গতকাল আমডাঙ্গা থানার পুলিশ এই গড়ফাতে এসে অভিযান চালায়, 5.5 লক্ষ টাকা, একটি ল্যাপটপ এবং 2টি মোবাইল ফোন এবং শুধুমাত্র তাই নয় ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করে এবং পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে এই যে সুস্মিত সেন তিনি রণজয় চ্যাটার্জির ভুয়ো পরিচয় দিয়ে এখানে বসবাস করতেন। এবং আমি আবার আসবো, কারণ এইটাই বড় নাম সুস্মিত সেন, কিন্তু রণজয় চট্টোপাধ্যায়ের নামে ভুয়ো নাম ভাড়িয়ে এখানে কতদিন ভাড়া ছিলেন গড়ফায়? দেখো একেবারে গত 4 মাস আগে তিনি অর্থাৎ জানুয়ারি মাসে গড়ফায় এসে ওঠেন এবং সেখানে এই ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড দেখিয়ে ভাড়া নেয় এবং তারপর থেকে এখানে তিনি থাকতেন এবং বাড়ির মালিকের দাবি যে রাত হলেই একেবারে নীল বাতি যে গাড়ি সেই গাড়ি নিয়ে তিনি ঘোরাফেরা করতেন এবং তার অভিযোগ যে সার্ভিস রিভলভারও নাকি এই সুস্মিত সেন তার হাতে থাকতো। পরিচয় দিয়ে প্রতারণা আর অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে ঘর ভাড়া। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, না একা না, প্রথম তো এসেছিল 2জন বন্ধু মিলে আর একজন ভদ্রমহিলা মানে বললো মানে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে আমরা বিয়ে করব, সিঁদুর পড়াটা বাকি আছে, কেননা ফ্যামিলি না দেখে তো আমরা মানে ভাড়াটা দেই না, সেই হিসাবে সে কাজ করতে বলেছিল অভিষেকের আন্ডারে। উনি বড় পুলিশ অফিসার, পুলিশে ওই যে নীলবাতি দেয়া যে সাদা গাড়িগুলো সেই গাড়ি আসতো। আচ্ছা, গতকাল কখন পুলিশ এসেছে? রাত 3টের সময়। 3টের সময়? হ্যাঁ। তখন কারা ছিল ঘরে? ও একাই? ও একা ছিল আর একটা মেয়েও ছিল। আধার কার্ড ভোটার কার্ড দিয়েছিল? হ্যাঁ, ওগুলো সব আছে।